আস্থা সেনাবাহিনী তুলে নিতে পারতেছে না, শুধু একমাত্র হারামজাদা ওয়াকারের জন্য। এই পাইনচোদ দেশকে এখনো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। জেনারেল মানে প্রফেসর ইউনুসও বুঝবে না, কিন্তু এই দেশের এই মানে স্টেগমেন্ট সিচুয়েশনটা আছে এই পাইনচোদ ওয়াকারের জন্য। এবং বাংলাদেশ আর্মির যে সিনিয়র নেতৃত্ব আছে, 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছে, সব শালা ইন্ডিয়ান এজেন্ট, সব শালা ইন্ডিয়ান এজেন্ট। এবং আমাদের হচ্ছে এই মুহূর্তে মানে আমাদের কোনো অ্যাকচুয়ালি আই এম টু ফ্রাস্ট্রেটেড বিকজ এত কিছু লোকজনকে আমার ইয়াটা আমি বলতেছি না যে আমি যে অ্যানালিসিস দিচ্ছি এটা রাইট ভাই, না হলে তুমি ইউ ফাইন্ড আউট দ্য রাইট তো ফাইন্ড আউটের মধ্যে কোনো ইয়া নাই। আমরা শুধু একটা দেখি কেন এটা হইতেছে। লাস্ট সপ্তাহখানে ইনসিডেন্ট দেখেন কি হইতেছে। এই কি বলে বিডিআর পিলখানার রেজাল্ট বের হয়েছে। রেজাল্টে কি হয়েছে এটা যে ভারতের আছে, ভারতের কোনো রেসপন্স পাইছে আর পান নাই। আচ্ছা, এইটা নিয়ে আরো কি পাইছেন? এই সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি এটার সাথে জড়িত বলবো না, কিন্তু উনি মোট কথা হচ্ছে একটা জিনিস। এখন আমরা যদি বলি আয়নাঘর যারা করছে, আয়নাঘর এভিডেন্স ধ্বংস করা, আইনের চোখে যারা আয়নাঘর ধ্বংস করছে, যারা এভিডেন্স দিচ্ছে, তারাও কিন্তু সেম অপরাধী। আমি যেটুকু জানি, যারা আইন যা ভালো জানেন তারা ইয়া করতে পারবেন। কিন্তু উনি প্রফেসর ইয়া সাহেব কি করছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এভিডেন্স গায়েব করে ফেলছেন। লোকজন তার এগেনস্টে সাক্ষী দিছে সরাসরি। এখন পর্যন্ত উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যিনি পুলিশের আইজি আছেন উনি ওইটার সাথে জড়িত আসছে, উনি এখন পুলিশের আইজি। তার মানে আপনি কি বুঝতেছেন যে শেখ হাসিনার আমলে ব্রিগেডিয়ার হাসান নাসির, যিনি চোখে চোখ রেখে বলতে পারছে যে আপনার হচ্ছেন দোষী এবং নোট অফ ডিসেন্ট দিয়া ওই ইয়া থেকে চলে আসছে, পরবর্তীতে আসে, তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই, তার এই সরকারের মধ্যে কোনো খানা নাই। যারা সেনাবাহিনীর আমি দেখলাম বিএনপি যে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারদের সাথে যে মিটটা হয়েছে ওইটার মধ্যেও আসছে যে সেনাবাহিনীর অফিসাররা রিটায়ার্ড অফিসার করছে। হাসান নাসির স্যার ওখানে ছিল, আর হাসান নাসির স্যারকে কি করা হয়েছে? পিএনজি করা হয়েছে, সেনাবাহিনীতে পিএনজি করা হয়েছে। উনি কোনো ক্যান্টনমেন্টে যেতে পারবে না। উনার যেটা রাইট, সেনাবাহিনী যে রাইটটা দিয়েছে, সরকার যেটা দিয়েছে, যে উনার সিএমএ যে চিকিৎসা উনি নিতে পারবে না এই হারামজাদা আকারের জন্য। এবং যতগুলা আছে মানে আপনারা ঠিক বুঝতেছেন না যে এই 5ই আগস্টের সময় যে সমস্ত ইয়াং অফিসাররা মাঠে নামছিল এপিসি নিয়ে সরকার ইয়ার পিছনে, জনগণের পিছনে, তারা এখন ইয়ার ভিতরে আছে। এবং আমাদের প্রফেসর ইউনুস এটা বুঝবেনও না। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আগামী মাসখানেক এই নির্বাচনের আগ পর্যন্তই এরকম চলতে থাকবে। এই যে আগে যেরকম কি বলে মুনির হাজার, এখন হচ্ছে জুলকারনাইন স্যার, তাকে এই মনে করেন যে আমরা তো আর্মির ইনসাইড ইনফরমেশন পাচ্ছি দিচ্ছি, ভেরিফাই করতেছি, কিন্তু কিছু জিনিস যেগুলো আছে এগুলো আমার কাছে একতরফা ভাবে ডিজিএফআই কিন্তু আমাকেও দেয়। এই যে মনে করেন আজকে একটা ইনফরমেশন দিয়ে একটা বাস চলে যাচ্ছে, রানিং বাসের মধ্যে আগুন। এটা কি জন্য? আপনার ভিতরে প্যানিক সৃষ্টির জন্য। আমাকে যখন তারা দিছে এটা, অন্যান্য যারা ইউটিউবার ইয়া করার একই সাথে আমি পাইছি, আমি এটা দিইনি, কারণ এটা হচ্ছে কি তারা চাচ্ছে আমি এটা পোস্ট করি, এটা নিয়ে লোকজন একটা প্যানিক করুক, এবং তারা চাচ্ছে আমাদেরকে প্যানিক সৃষ্টি করতে, এবং প্যানিক সৃষ্টি করে আমরা জেনারেল ওয়াকারকে গিয়ে বলবো আপনি আমাদের রক্ষা করেন। সে আগের আর্মি, মোট কথা হচ্ছে আর্মি ইজ গুড, বাট তার নেতৃত্বটা যদি আপনারা চেঞ্জ না করেন, এবং গোয়েন্দা সংস্থা মানে কি, আপনি ক্লিয়ারলি বললাম যে আগে শেখ হাসিনার আমলে যেরকম মানে আমাদের ইয়ার এগেনস্টে যে বট কমেন্ট গুলা হইতো, আমি ওই জিয়া সাইবার টিমের বট কমেন্ট চিনি, জামাত শিবিরের বট কমেন্ট চিনি, এগুলো দেখে আমার অভ্যস্ত হয়ে গেছি। বাট এগুলো সমস্ত ডিজিএফআই চালাইতেছে। ডিজিএফআই তো এখন ইন্টারেস্ট হওয়ার কথা না যে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হবে না কে প্রধানমন্ত্রী হবে, ইয়া কখন হবে কি বলে, আর আমাকে গুজববাজ হিসেবে মানে প্রচার করার জন্য এখনো গোয়েন্দা সংস্থাগুলো এখনো মাঠে। সো এতেই আমাদের কোথাও কোনো ডাউট নাই যে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো চলতেছে জেনারেল ওয়াকারের কথায়, ইন্ডিয়ার কথায়। সো এই সিচুয়েশন ইমপ্রুভ হবে না, আমি লিখে দিলাম, ইমপ্রুভ হবে না আনলেস ইউ রিমুভ জেনারেল ওয়াকার অ্যান্ড 5 লেফটেন্যান্ট জেনারেলস। সিম্পল, 5 লেফটেন্যান্ট জেনারেলস, দে অল আর বট বাই ইন্ডিয়া। ফ্রেশ মেজর জেনারেল থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবং আমি মনে করতেছি যে এই হাদির যে এখন অবস্থাটা, যেটা হাদিকে কোথায় নিয়ে গেছে, প্রথমে নিয়ে গেছিল সিএমএইচে, তারপরে কি এভার কেয়ার, একটা কিন্তু খুব চিকনে এভার কেয়ার হাসপাতালে কি আছে,
ম্যাডাম খালেদা জিয়া আছে, ওখানে কি আছে, এসএসএফ আছে, এসএসএফ আশেপাশে কাউকে যেতে দেবে না। সো আপনার ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে, ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে। হ্যাঁ, এবার কেয়ার হাসপাতালের মধ্যে নিউরোলজির কি আইসিইউ কি আছে, আমার মনে হয় না এটা শুধু এবার কেয়ারে আছে, আই এম নট শিওর। বাট কথা হচ্ছে তার ফ্যামিলি নিয়ে কি রাজি হয়েছে, অবশ্যই ফ্যামিলিকে তো গোয়েন্দা সংস্থা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন করবে তখন তো করবেই, তখন তো রাজি হবেই। সো আমরা এখন পর্যন্ত ওই যে যখন এনসিপি হওয়ার আগেও যারা 5ই আগস্টের পরে এই নতুন ছাত্র নেতৃত্ব যাদেরকে আমরা মানে এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা তো বিএনপিকে পাই নাই এই 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 ইয়াটাকে কি বলে এই বিপ্লবটাকে নেতৃত্ব দিতে। আমরা পাইছি কারা, আমরা ইয়াং ছাত্রদেরকে, ছাত্র জনতাদেরকে পাইছি। এবং তাদেরকে প্রথমেই যেটা তারা করেছে জেনারেল ওয়াকার, তাদেরকে পার্ট অফ কি বলেছে, পার্ট অফ পাওয়ার, তাদেরকে উপদেষ্টার পদ দিয়েছে। এই দেওয়াটা ঠিক হয় নাই, এই দেওয়াটা ঠিক হয় নাই। দেওয়ার পরে কি হয়েছে, আমরা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সম্বন্ধে অনেক কমপ্লেন শুনেছি, আমি জানি না এটা যদি কখনো ইনভেস্টিগেশন শুরু হয়। বাট আমরা দেশের জনগণ, আমি একজন দেশের জনগণ হিসেবে আমি আমি ছোটবেলা থেকে বিএনপি পছন্দ করি, কিন্তু এখন আর আমার কাছে মনে হচ্ছে না ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি, তারেক জিয়ার বিএনপি এই বিএনপি, আমার কাছে মনে হচ্ছে না। সো আমি আশা করতেছিলাম এই নতুন দল এনসিপি কিছু একটা করবে, কিন্তু এনসিটাকে করাপ্ট করছে কে, অ্যাগেইন জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ, যেটা ওই পলাতক যেটা ছিল আর কি, পলাতক এখন ইন্ডিয়াতে যেটা পলাতক আছে। এখন এখন আপনি চিন্তা করে দেখেন যে তারা চাচ্ছিল মডার্ন, এই এখন আপনারা যখন এই যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, আপনারা জেনারেল ওয়াকারের কাছে যাবেন, হ্যাঁ দেশকে রক্ষা করো, দেশকে রক্ষা করো, উনি এসে দেশটাকে রক্ষা করে ফেলবে। এবং আইসা তখন দেখবেন যে মডারেট আওয়ামী লীগ নিয়ে চলে আসতেছে। আমি একটা জিনিস বলি, বিপ্লব অসম্পূর্ণ রয়ে গেছে, জেনারেল ওয়াকার, ওর কথা হচ্ছে আমরা যদি ফ্রেঞ্চ রিভলিউশন থেকে শুরু করে যত ধরনের রিভলিউশন দেখবেন, রিভলিউশনের পরবর্তীতে যেটা ছিল ইভেন মানে আল্লাহর আইনেও বলা আছে, আপনি যদি কোরআনের দেখেন, ওল্ড টেস্টামেন্টে ওখানে দেখেন, ওল্ড টেস্টামেন্টে যেরকম আছে রাজা সোল হচ্ছে, আমরা আর ইয়াতে বোধহয় কোরআনে বলি হচ্ছে তালুত, তালুত মানে ইয়ার দাউদ আলাইহিস সালামের যে আগে যে রাজা ছিল তালুত সম্ভবত, হ্যাঁ, তাকে কিন্তু এক ইয়াকেই নেই, মানে তখন যে তাদের একজন নবী ছিল বোধহয় স্যামুয়েল নাম, তখন বলছিল এদেরকে মানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে মারি ফেলার জন্য, ইয়া মারে নাই কিন্তু নবী এসে পড়ে মেরেছে, কিন্তু কি আল্লাহর আদেশ। সেম জিনিস আমি আবার কয়েকদিন আগে খিজির আলাইহিস সালামের একটা ইয়া দিছিলাম যে একটা ছোট বাচ্চাকে মেরে ফেলছে, এটা হচ্ছে আল্লাহর আদেশ। সো যে সমস্ত জায়গাতে আবার আরেকটা উদাহরণ দিই, যখন মুসা আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তো মুসাকে বলতেছেন আল্লাহ যে আমি এই বনি ইসরায়েলের উপরে একটা আযাব দিব, বলছে না, যে তারা তো সবাই তো খারাপ না, সবাই তো খারাপ না, দু একজন খারাপ, হ্যাঁ ঠিক আছে খারাপ। আচ্ছা, এই সময় একটা পিঁপড়া কামড় দিছে মুসা আলাইহিস সালামের পায়ে, উনি আরেক পা দিয়ে মোজা দিছে, বলে আল্লাহ বলছে হে মুসা কি হয়েছে, একটা পিঁপড়া কামড় দিছে, পিঁপড়া তো কামড় দিছে একটা, তুমি কয়টা মারছো। সো এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই বিপ্লবের পরে আমাদের যারা গুম খুন ছিল এদেরকে ফায়ারিং স্কোয়াডে নেওয়া উচিত ছিল, কিন্তু ফায়ারিং স্কোয়াডে নিবে কে, তাদেরকে আমরা জেনারেল ওয়াকার এখন এসি রুমে বসায় নিয়ে চলে যাচ্ছে। এবং ওই সময় যদি ওই পুলিশের আইজি মামুনকে অ্যারেস্ট হয়, পুলিশের মানে তার আদেশে জনগণকে গুলি করে, আর জেনারেল ওয়াকার উনি হচ্ছে বিপ্লবের নেতা, এর আগ পর্যন্ত মানুষকে গুলি করছে, উনি হচ্ছে বিপ্লবের নেতা। সো আমরা যদি এটা কমপ্লিট করতে না পারি, জেনারেল ওয়াকারকে না সরাইতে পারি, প্রফেসর ইউনূস হচ্ছে চলে যাওয়া, আবার একটা বিপ্লবের ডাক উনাকে দিতে হবে, আদারওয়াইজ হবে না। এই সিচুয়েশন চেঞ্জ হবে না যদি প্রফেসর ইউনূস গোয়েন্দা সংস্থাগুলোর কন্ট্রোল না নেয়। আমি একটা জিনিস বলি, আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি এই সিচুয়েশনগুলা কন্ট্রোল করা ইজ নট মাচ। ইভেন পুলিশের যে পরিমাণ সোর্স আমি দেখেছি, যাদের সাথে আমি গোয়েন্দা সংস্থা চাকরি করার সময় যে পরিমাণ সোর্স আছে তাদের সাথে 1 to 1। আপনি একটা জিনিস দেখেন না, এই যে কাজের মেয়ে একটা দুই মহিলাকে মেরে যে পালাই গেল, 2 দিনের মধ্যে বের করেছে পুলিশ। আর কি বলে, আর তনু হত্যারও বাইর হয় না, আর হচ্ছে সাগরণীরও বের হয় না, কারণ কি সরকার কন্ট্রোল করতো। এখন গোয়েন্দা সংস্থা হলে বলবো আপনারা প্রমাণ দেন, এই হাদির খুনিটাকে ধরে নিয়ে আসেন, সবকিছু তো এখন বেড়ে গেছে ইয়াতে। আমার কথা হচ্ছে এখন অনেকে আবার বলতেছেন হাদির এইটাতে লাভবান হচ্ছে কি বিএনপির মির্জা আব্বাস, অফকোর্স সে লাভবান হবে, তার এখানে হাত থাকতে পারে, হাত থাকতেও পারে। বাট কথা হচ্ছে আপনি যদি বিগার পিকচারে দেখেন, আমি যেটা মনে করি যে সে
মাত্র তফসিল ঘোষণা হয়েছে। ফিউচারে গ্রাউন্ডের রিয়েলিটি, এটা আপনি একটা জিনিস বুঝবেন যে যারা নির্বাচন করে অভ্যস্ত, তারা দেখবে সময় যত যায় গ্রাউন্ডের পরিস্থিতি তত চেঞ্জ হয়। সো এখনই মানে মির্জা আব্বাস এরকম ডাম ক্যারেক্টার না যে এখন ইনিশিয়ালি এটা দেখেই সাথে সাথে তাকে মারার প্ল্যান করে ফেলবে। এটা হচ্ছে সেই যারা পালিয়ে গেছে, জেনারেল ওয়াকার যাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে এবং তারা এখন ভারত এখন দেখতেছে যে বাংলাদেশের থেকে তাদের গ্রিপটা কমে যাচ্ছে। শেখ হাসিনা নিয়ে বিপদে আছে, তার উপরে তার রায় হয়েছে। সে কি বলে এখন যে কি বলে এখন এই যে বিডিআর পিলখানার একটা রায় বের হয়েছে, তাদের আছে। আমরা কি এখন আন্তর্জাতিক আদালতে যাব? যদি না যাই, আমাদেরকে একটা বার্গেনিং চিপে রাখবে যাতে আমরা যেন ওই আদালতে না যাই। আমরা এখন পর্যন্ত এটা বের হওয়ার পরও এখন পর্যন্ত সরকারের কোনো ভাষণই আমরা পাইলাম না। সরকারের আমরা কোনো ভাষণ কিন্তু পাই নাই যে এটা নিয়ে কাকে কাকে, এখানে তো মিলিটারি অফিসারদের নাম আমরা পাইছি, মিলিটারি অফিসারদের নাম পাইনি। এখানে তো ডিটেলস যে জিনিসগুলো আমি আমার 4টা খন্ডে আগে শুধু এদের সবার নাম আমি বলছি, এর সাথে ডিটেলস ইনভেস্টিগেশন আরো নতুন নতুন নাম যোগ হয়েছে। সো এখন দেখেন ভারত কিভাবে, আপনারা তো কয়েকদিন আগে দেখছেন যে বাংলাদেশ ব্যাংকে ওদের সফটওয়্যার চলতো, সফটওয়্যার এখন আর চলে না। মানে ইন্ডিয়ার আমাদের ভিতরে যতগুলো কন্ট্রোল ছিল সবগুলা লুজ হচ্ছে, কিন্তু একটা কন্ট্রোল, মেইন কন্ট্রোল রয়ে গেছে হচ্ছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলো। আদারওয়াইজ বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিতে এইটার যদি থ্রেড ব্যারেল অ্যানালাইসিস করি, ইন্টারেস্ট হচ্ছে ইন্ডিয়ার। ইন্ডিয়া কি জন্য? ওই যে আমি বললাম যে সালাউদ্দিনের কথা বললেই 10টা বট কমেন্ট চলে আসে ওখানে। কি জন্য? কারণ তারা চায় সালাউদ্দিনকে এস্টাবলিশ করতে। এই কারণে এই যে বাংলাদেশের এই পরিস্থিতিটা ভোলাটাইল করতেছে কি জন্য? যাতে তারেক জিয়া দেশে না আসতে পারে। তারেক জিয়া দেশে আসার পরে এই যে তখন ফাইটটা হবে হচ্ছে ইন্ডিয়াপন্থী আর বাংলাদেশপন্থী। তারেক জিয়াকে তখন ডিসিশন দেবে কোন পন্থীর দিকে যাবে, এবং ওই ডিসিশনে তাকে বাংলাদেশ আগামীতে আর ওনার না বুঝার কোনো কিছু নাই যে বাংলাদেশের জনগণ ঠিকই বুঝবে যে কে মানে কোন পন্থীদের পক্ষে যাচ্ছে এবং কোন পন্থীদের বিরুদ্ধে যাচ্ছে। সো এই সিচুয়েশনে যদি তারেক জিয়া না আসে, সবচেয়ে হচ্ছে তাদের জন্য বেস্ট। আমি আগেই বলছি যে অলরেডি ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে তার ফিল্ডটা খাইয়ে দিচ্ছে। খাইয়ে দেওয়ার পরে এখন নেক্সট নিয়ে আসবে হচ্ছে সালাউদ্দিনকে। সালাউদ্দিন না হলে অল্টারনেটিভ হচ্ছে আমির খসরু মাহমুদ। সো এই যে এই হাদিকে হত্যার পিছনে এবং আরো কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা থেকে শুনতেছি যে আরো এরকম যারা এই বিপ্লবের পিছনে ছিল, এদের পিছনে আরো লোকজন লাগানো আছে। এবং এই ছেলেটা যদি আসলে ছাত্রলীগ হয়, এবং কয়েকটা পোস্টে আমি দেখলাম ইটস নট ভেরিফাইড যে সে নাকি আগে নানকের সাথে কাজ করছে। সো ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ছেলেটা যদি ফয়সল হয়ে থাকে, এবং জাওয়াদ নির্ঝরের একটা আমি পোস্ট দেখলাম, সে 2টা বিদেশি পিস্তল গত বছর নভেম্বরে অ্যারেস্ট হয়েছে। গত বছর নভেম্বরে যদি অ্যারেস্ট হয়ে থাকে, সে কিভাবে ছাড়া পাইল? প্লিজ সাংবাদিক ভাইরা এটা একটু বাইর করেন তো, যে 2টা বিদেশি পিস্তল সহ ধরা পড়লো। সে ধরা পড়ার পরে সে আবার ছাড়াও পাইলো, ছাড়া পায় এই খুনের সাথে জড়িত হয়ে গেল। আমি একটা সহজ জিনিস বলি, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা অ্যাজাম্পশনটা হচ্ছে, আচ্ছা তুই তো গোয়েন্দা সংস্থা গিয়ে বললো তুই তো ধরা খাইছিস, এই তোর তো এই হয়ে যাবে, তোর বাঁচাই নিয়ে আসবো, তারপরে যে কাজ দিব ওইটাই করবি। বাইরে আসছে কুইসা হাত দিলে ফুটাই দিছে। এটা আমি একটা অ্যাজাম্পশন বললাম, বাট জিনিসগুলো এরকমই হয় যখন দেখা যায় যে একজন হাউ হি ফ্রিড ফ্রম র্যাব, হ্যাঁ এটাই বলছিলাম, ইওর ব্রাদার্স সালাউদ্দিন ওয়াকার র, ইয়েস। মোট কথা হচ্ছে শুধু আমি বলতেছি ভাই, আমি বললে তো হচ্ছে না, তো দেখতেছেন আমাকে নিয়ে সুন্দর সুন্দর ট্রল বানায় সরকারি ওয়েবসাইট গুলাতে, সরকারি মানে তাদের কন্ট্রোল ওয়েবসাইট গুলাতে আমাকে নিয়ে, অন্যান্যদেরকে নিয়ে। বাট কথা হচ্ছে আমি, আমার কোনো শাখা নাই, কোথাও কোনো শাখা নাই, আমি নিজে যেটা অ্যানালাইসিস করি নিজে, ওইটাই আমি স্ট্যাটাস আকারে দিই এবং আমি নিজে কথা বলি। বাট আমার কথা হচ্ছে আমরা আসলে অ্যাকচুয়ালি অনেক লম্বা কাজে ছিলাম, ঘুম থেকে উঠে আসার পর আমার কোনো টাইম ছিল না, এসে মাগরিবের না জুম্মার নামাজটা পড়ে আমি এখানে বসে গেছি। অ্যাকচুয়ালি খুব এলোমেলো কথাবার্তা হয়ে যাচ্ছে। বাট কথা হচ্ছে এটার বেনিফিশিয়ারি হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এখানে এটার পিছনে বিএনপি জড়িত, জামাত শিবির জড়িত, এই সমস্ত ফালতু স্টেটমেন্ট আমি বিশ্বাস করতে যাচ্ছি না। ইটস এ বিগার পিকচার। কেন্দ্র ভিত্তিক, আসন ভিত্তিক যেটা শুরু হবে, এটা আরো পরে শুরু হবে, এটা এখনো শুরু হয় নাই। এটা আমার অ্যাজাম্পশন।